নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প নারী মেদ। তাহলে শুরু করি। গল্পের নাম নারী মেদ। গুরুদেব তখন বাঁচিয়াছিলেন। গুরুমা বলতেন, তোমার অবর্তমানে বলতে নেই, আমায় কিন্তু পথে দাঁড়াতে হবে, বুঝতে পারছি। হইলও তাই। গুরুদেব হঠাৎ মারা গেলেন। মাসখানেক পরেই গুরুমা তাহার ছোট ছেলেটিকে সঙ্গে লইয়া ভিক্ষায় বাহির হইলেন। ভিক্ষান্নেই দিন চলে। সে বছরও অমনি বাহির হইয়াছেন। পথেই বর্ষা নামিল। বাড়ি ফিরিতে হইলে প্রকাণ্ড একটা নদী পার হইতে হয়। ভীষণ খরস্রোতা নদী। বান না কমিলে নৌকা চলে না। গুরুমা গুরুতর সমস্যায় পড়িয়া গেলেন। মনে পড়িল, বাঁকুলিয়া গ্রামের পরাশর ঘোষালের স্ত্রী তাহাকে একখানি চিঠি লিখিয়াছিল বহুদিন পূর্বে। কাজেই কথাগুলা এখন আর তাহার ঠিক মনে নাই। মেয়েটির নাম নয়নতারা। মেয়েটি বন্ধা। তাহার জন্য খানিকটা আক্ষেপ তো ছিলই, তাহার উপর একটি ভাইকে সে তাহার কাছে আনিয়া রাখিয়াছে। বিবাহ দিয়াছে। সুন্দরী বউ, কিন্তু বরাত এমনই যে তাহারও গতিক বেশ ভালো বলিয়া বোধ হইতেছে না। ছেলেপুলে তাহারও বোধ করি কিছু হয় না। এমনি সব নানান কথার পর লিখিয়াছিল। ইহার উপায় কি হইতে পারে বলিয়া দিন। দয়া করিয়া একবার পায়ের ধুলা দিয়া আশীর্বাদ করিয়া গেলে বড় ভালো হয়। পথের একটা লোককে গুরুমা জিজ্ঞাসা করিলেন, বাঁকুলিয়া এখান থেকে কত দূর বাবা? লোকটি যাহা বলিল শুনিয়া মনে হইল নিতান্ত কাছে। বলিল, বেশি দূর নয় মা ঠাকুরুন, কাছেই বটে। বলিয়াই আঙুল বাড়াইয়া দেখাইয়া দিল। ওই যে তাল গাছ, ওইখানে একটা গাঁ, তা বাদে হই যে কয়লা খাদের ডাগর ডাগর চিমনি, ওইখানে বাঁকুলা। বলিল বটে, কিন্তু পথ যেন আর ফুরাইতে চায় না। কয়লা কুঠির দেশ, চারিদিকে রেলের লাইন, লোহা লক্করের যন্ত্রপাতি, চিমনি আর ধোঁয়া। অসমতল প্রান্তরের উপর মাঝে মাঝে এক একখানি গ্রাম। গুরুমা কয়েকবার এখানে আসিয়াছিলেন বটে, কিন্তু পায়ে চলার অজানা পথে এই প্রথম। বৈকালের দিকে আকাশে আবার মেঘ উঠিল। বাতাস ভারী হইয়া উঠিয়াছে। বহু দূরের গ্রামগুলা পর্যন্ত এতক্ষণ নজর চলিতেছিল। এইবার দৃষ্টির পরিধি ক্রমশ সংকীর্ণ হইয়া আসিতেছে। অন্ধকার। কিন্তু বাঁকুলিয়া গ্রাম আর বেশি দূরে নয়। বহুকালের পুরাতন কয়েকটা কয়লা কুঠি, কোনোটা চলিতেছে, কোনোটা বা বন্ধ। বন্ধ খাদের চতুর্সীমায় পা বাড়াইবার উপায় নাই। যেখানে সেখানে ধস নামিয়া উপরের মাটি বহু নেমনে পাতালপুরীর অতল গহ্বরে তলাইয়া গিয়াছে। প্রয়োজনের দিনে ইহার চারিদিকে কাঁটাতারের বেড়া দেওয়া ছিল। রাত্রে লাল রঙের বাতি জ্বলিত। আজকাল আর সেসব কিছুই নাই। খুঁটি সমেত তারগুলা খুলিয়া লইয়াছে, বাতিও আর জ্বলে না। লোভের ও লাভের সংগ্রাম শেষ হইয়া গিয়াছে। ধরিত্রীর বুকটাকে ফোঁপড়া করিয়া দিয়া নিষ্ঠুর ব্যবসায়ীর দল উধাও হইয়াছে। ছোটখাটো কয়েকটা ঝোপ জঙ্গলের মাঝখানে খোয়া ইটের স্তূপ আর ভাঙা চিমনির নিশান দেখা যায়। তাহারই পাশ দিয়া সরু একটি পায়ে চলার কাঁচা পথ অত্যন্ত সাবধানে আঁকিয়া বাঁকিয়া উঁচু একটা ডাঙার উপরে গিয়া উঠিয়াছে। ডাঙার অপর প্রান্তে বাঁকুলিয়া গ্রাম। পরাশরের সাদা ধপধপে দালান বাড়িখানি সর্বপ্রথমেই নজরে পড়ে। কোনো রকমে তাড়াতাড়ি হাঁটিয়া গুরুমা গ্রামে পৌঁছিলেন। আকাশের মেঘ তখন কাটিয়া গিয়া আবার চারিদিক ফর্সা হইয়া উঠিতেছে। পশ্চাতে কোথায় যেন বৃষ্টি হইয়া গেল। ঠান্ডা বাতাস বহিতেছিল।
গুরুমা একা ছিলেন না। 7-8 বছরের ছেলেটি তো ছিলই, সঙ্গে আর একটি মেয়ে, বয়স প্রায় 20-র কাছাকাছি, চমৎকার চেহারা। সদর দরজাটা পার হইয়া আসিয়া উঠান হইতে গুরুমা ডাকিলেন, পরাশর। কিন্তু কাহারও সাড়া পাওয়া গেল না। উপরের ঘরে মনে হইল কাহারা যেন কথা কহিতেছে। ঘর ঝাঁট দেওয়ার শব্দ শোনা যাইতেছিল। গুরুমা আবার ডাকিলেন, নয়নতারা। কথাবার্তা হঠাৎ বন্ধ হইয়া গেল। কে গা? কিন্তু আর দ্বিতীয় প্রশ্নের প্রয়োজন হইল না। জানলার পথে একবার উঁকি মারিয়া দেখিয়াই নয়নতারা দুমদুম করিয়া সিঁড়ি দিয়া নিচে নামিয়া আসিল বটে, কিন্তু তাড়াতাড়ি অতগুলো সিঁড়ি ভাঙিতে গিয়া বেচারা একটুখানি কাত হইয়া পড়িল। মুখ দিয়া কথা বাহির হয় না, হাঁস ফাঁস করিতেই দম যায়। কিন্তু আগন্তুকদের অভ্যর্থনার ত্রুটি কিছুই হইল না। পিছন দিক হইতে একটি মেয়ে আসিয়া বসিবার আসন পাতিয়া দিয়া হাত পা ধুইবার জল আনিতে গেল। নয়নতারা অনেকখানি সামলাইয়া লইয়াছিল। চাবি বাঁধা আঁচলটা গলার কাছে এক ফেরটা ফিরাইয়া লইয়া গুরুমাকে একটি প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় ঠেকাইল। গুরুমার সঙ্গে যে মেয়েটি আসিয়াছিল, নয়নতারা তাহাকে কোনোদিন দেখে নাই। ভাবিল বুঝি গুরুমার মেয়ে। কিন্তু তাহাকে প্রণাম করিতে গিয়া রীতিমতো অপ্রস্তুত হইয়া ফিরিয়া দাঁড়াইল। জিভ কাটিয়া দরজার কাছ হইতে মেয়েটি তো খানিকটা সরিয়া গেলই, গুরুমাও হাঁ হাঁ করিয়া উঠিয়া দাঁড়াইলেন। করো কি নয়নতারা? শূদ্রের মেয়ে মা, ও শূদ্র। কিন্তু শূদ্র বলিয়া চিনিবার জো নাই। নয়নতারা অবাক হইয়া একবার তাহার মুখের পানে চাহিয়াই ডাকিল, মায়া। মায়া তখন উঠানের এক পাশে ঘরঘড়ি দেওয়া কুয়োর দড়ি বালতি নামাইয়া জল তুলিতেছে। নয়নতারা বলিল, ওই দেখো মা, আক্কেল দেখো মেয়ের। ভক্তি নেই, শ্রদ্ধা নেই। গুরুমা এলেন, পেন নাম কর, পায়ের ধুলো নে আগে, তা না জল তুলতে গেলেন। এতে কি আর ছেলেপুলে হয় কখনো? আমার না হয় হলো না, কপাল পুড়েছে। তোদের নিয়ে এলাম বলি, আহা ভাইটার হোক, আমার তবু দেখে সুখ। না মা, ওকে নিয়ে আর পারলাম না। বাহিরে জল রাখিয়া মায়া ঘরে ঢুকিল। নয়নতারা বলিল, এসো, পেন নাম করো ভক্তি করে। পায়ের ধুলো নিতে হয় আগে, তাও জানো না কচি খুকি। গলায় কাপড় দিয়া হাঁটু গাড়িয়া মায়া একটি প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইল। তাহার পর যে ভুল নয়নতারা করিয়াছে, মায়াও সেই ভুল করিতে যাইতেছিল। নয়নতারা নিষেধ করিল, বলিল, ওকে নয়, ও শূদ্রের মেয়ে। মেয়েটিকে সে আগেই লক্ষ্য করিয়াছিল। শূদ্রের মেয়ে বলিতে আর একবার চাহিয়া দেখিল। নয়নতারা বলিল, দেখছ কি, বসো, বলিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তাহাকে গুরুমার পায়ের কাছে বসাইয়া দিল, নিজেও বসিল। বলিল, এই দেখো মা, বউ দেখো, ভাইয়ের স্ত্রী। ঘোমটাটি মায়ার মাথার উপর 2 ফেরটা করিয়া তোলাই ছিল। নয়নতারা আরও খানিকটা তুলিয়া দিয়া বলিল, কানের এই দুল জোড়াটি, মাথার ফুল, চিরুনি, কাঁটা আর গলায় পাটি নেকলেস, এই কটি আমি দিয়েছি। 22 ভরি সোনা, তার আবার মজুরি আছে। তবে দিলে কি হবে, বউয়ের গুণ কিছু নেই। গহনার ঐশ্বর্য দেখানো শেষ হইলেই মায়া তাহার মাথার ঘোমটা আবার তুলিয়া লইল। গুরুমা বলিলেন, বেশ বউ, যার জন্যে আনা তাই যখন হলো না, বেশ আর কি করে মা, পঞ্চুর আবার বিয়ে দেব। মায়ার সুন্দর মুখখানির দিকে গুরুমা এক দৃষ্টে তাকাইয়াছিলেন। নয়নতারার কথা শুনিয়া চোখের পাতা দুইটি তাহার সহসা ভারী হইয়া নিচের দিকে নইয়া পড়িল।
গুরুমা সস্নেহে তাহার পিঠের উপর হাত রাখিয়া বলিলেন, না বেশ বউ। বলিয়াই তিনি অন্য কথা পারিলেন, পরাশরকে দেখছি না তো, গেছে নাকি কোথাও? নয়নতারা তাহার ঠোঁট দুইটি উল্টাইয়া বলিল, থাকে নাকি কোনো দিন, কয়লা কয়লা করে ছুটে বেড়ায়, কার বাড়ি মানুষ, থাকলে চলেও না। মায়া এবার মুখ তুলিল। নয়নতারার কানের কাছে মুখ লইয়া গিয়া অত্যন্ত ভয়ে ভয়ে চুপি চুপি জিজ্ঞাসা করিল, ওদের জল খাবার করিগে যাই? নয়নতারা বলিল, তাই ভাবছিলাম, বলো কিনা দেখি। মায়া উঠিয়া গেল। তখনও দরজা পর্যন্ত গিয়াছে কিনা সন্দেহ। নয়নতারা বলিল, অন্য বউ হলে এতক্ষণ কোন ফাঁকে উঠে যেত। শূদ্রের মেয়েটি দরজার কাছে বসিয়াছিল। গুরুমা বলিলেন, যা মা ছবি, তুই যা বৌমার সঙ্গে হাতে হাতে করে নিগে যা। ছবি নামটি বেশ, চেহারার সঙ্গে মানায় ভালো। নয়নতারা বলিল, বেশ মেয়েটি, যদি অমনি একটি পেতাম আমি, মাইনে ভাত কাপড় দিয়ে রাখতাম তাহলে। কথাটা শুনিয়া গুরুমা যেন একটুখানি খুশিই হলেন। বলিলেন, লোক চাই তোমার, তা বেশ, ওকে রাখতে পারো। নয়নতারাও অনেকদিন হইতে একটি ঝি খুঁজিতেছিল। বলিল, বেশ মা, ভালোই হলো, মাইনে ঠিক করে তুমি ওকে রেখে যাও তাহলে। রাস্তা হাঁটিয়া পায়ে এক পা ধুলা জমিয়াছিল। কথায় কথায় গুরুমা এতক্ষণ উঠিতে পারেন নাই, এইবার উঠিলেন। জল ভর্তি ঘটি বালতি ছিল দুয়ারের কাছে। গুরুমা দেখিলেন, শান বাঁধানো প্রকাণ্ড চত্বর, একপাশে লোহার ঘরঘড়ি দেওয়া একটা কুয়োর কাছে এক গাদা পায়রা আসিয়া নামিয়াছে। ষষ্ঠীচরণ ইহারই মধ্যে সেইখানে ছুটিয়া গিয়া হাততালি দিয়া পায়রা উড়াইতেছে। নয়নতারার সবুর সইতেছিল না। বলিল, চলো মা চলো, তুমি ওই মেয়েটিকে এক্ষুনি বলবে চলো। বলিয়া মেঝেতে হাত পাতিয়া তৎক্ষণাৎ সে উঠিতে যাইতেছিল। গুরুমা ফিরিয়া আসিয়া বসিলেন। বলিলেন, ও আমার একরকম বলাই আছে মা, মেয়েটা কম বয়সে বিধবা হলো, আমার বাড়ির কাছেই বাড়ি। গামছা দিয়া পা মুছিতে মুছিতে তিনি আবার বলিতে শুরু করিলেন, বাড়িতে ওর কেউ নেই, একটা ভাই আছে, 12 মাস বিদেশেই থাকে। বোনের খোঁজ খবর নেওয়া দূরে থাক, নাম পর্যন্ত করে না। কষ্টের আরও অবধি ছিল না মেয়েটার। কেঁদে আমার কাছে এসে পড়ল। বললাম, থাক, এখান ওখান যাওয়া আসা তো করি, ভালো ঘরটর দেখে রেখে যদি দিতে পারি কোথাও তো থাকবি। নয়নতারা আশ্বস্ত হইল। কথায় কথায় আসল কথাটাই এতক্ষণ তাহার মনে ছিল না। জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, গুরু ঠাকুর মরবার সময় তোমায় কিছু বলে যাননি? গুরুমা বলিলেন, কেন বলতো? কই না। কথাটা বলিতে নয়নতারার একটুখানি লজ্জা করিতেছিল। খানিক থামিয়া বলিল, সেই জন্যেই চিঠি লিখেছিলাম, আমায় একটি কবচ দেবেন বলেছিলেন। সে কবচ নিলে নাকি হবার তো আশা ভরসা কিছুই দেখছি নে মা, তবু একবার নিয়ে দেখতাম। নয়নতারার মনের কথাটা এতক্ষণে তিনি বুঝিতে পারিলেন। ঘাড় নাড়িয়া বলিলেন, কবচ? না মা, কবচের কথা তো কিছু বলে যাননি। তবে আমাদের ষষ্ঠীতলার ফুল একটি তোমাকে পাঠিয়ে দেব গিয়ে। নয়নতারার চোখ দুইটি সহসা উজ্জ্বল হইয়া উঠিল। বলিল, ষষ্ঠী? তোমার ষষ্ঠীচরণ বুঝি? তা কবে দেবে? কেমন করে পাঠাবে? কি করে খেতে হয়? হঠাৎ এতগুলা প্রশ্নের জবাব দিতে গিয়া গুরুমা একটুখানি বিব্রত হইয়া পড়িলেন। বলিলেন, খেতে হয় না মা, একটি মাদুলির ভেতর নিয়ে ভক্তি করে ধারণ করতে হয়। মায়ের কৃপা যদি হয়
তা হতেও পারে। এমন সময় ষষ্ঠীচরণ ঘরে আসিয়া ঢুকিল। মায়ের কাছে আসিয়া কানে কানে বলিল, আমার ঘুম পাচ্ছে মা, ঘুমোব। ছোট ছেলে, অতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, ঘুম পাইবারই কথা। গুরুমা বলিলেন, ঘুমো ওইখানে, বলিয়া তিনি ঘরের মেঝেটি দেখাইয়া দিলেন। সে কি? নয়নতারা কিছুতেই তাকে ঘুমাইতে দিল না। বলিল, যেমন হয়েছে দুখানা খেয়েই ঘুমো। চলো মা, দেখি ওরা কি করছে, চলো। নয়নতারা তাহাদের লইয়া রান্নাঘরে গিয়া ঢুকিল। সাঁই সাঁই করিয়া স্টোভ জ্বলিতেছিল। স্টোভ ষষ্ঠীচরণ কখনো দেখে নাই। কলের এই উনান দেখিয়া চোখের ঘুম তাহার চটিয়া গেল। নয়নতারা বলিল, খান কতক লুচি আগে ভেজে নিয়ে ষষ্ঠীচরণকে খাইয়ে দাও, ওর ঘুম পেয়েছে। গুরুমা বলিলেন, তাড়াতাড়ি করো না, কলের উনুন দেখে ঘুম ওর চটে গেছে। ষষ্ঠীচরণ গুরুমার কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিল, ওটা জ্বালায় কেমন করে মা? গুরুমা নিজেই তাহা জানিতেন না। বলিলেন, কেমন করে জানব বাবা, আবার যখন জ্বালাবে তখন দেখো। নয়নতারা বলিল, জেলে আমি দেখিয়ে দেব। ও সব কি আমরাই জানতাম মা? জানলাম আমার ভাইয়ের জন্যে। বললে, দে দিদি 20টা টাকা দে, একটা আশ্চর্য জিনিস আনিয়ে দি, তারপর বিলেত থেকে আনালে ওইটে। বলিয়াই ছবির দিকে তাহার নজর পড়িল। এখানে থাকিবার কথাটা এখনো তাহাকে বলা হয় নাই। গুরুমা তাহার মনের কথাটা যেন টের পাইলেন। বলিলেন, ছবি, তুই থাক এইখানে, খেতে পাবি, পড়তে পাবি, মাসে মাসে 2-4 টাকা মাইনেও পাবি, মন্দ কি? ছবি তাহার কালো ঢলঢলে হরিণের মতো চোখ দুইটি তুলিয়া গুরুমার মুখের দিকে একবার তাকাইল। তাহার পর ঘাড় নাড়িয়া সম্মতি জানাইয়া আবার কাজ করিতে লাগিল। ছবি এখানে থাকিবে, মায়াই যেন খুশি হইল সবচেয়ে বেশি। ষষ্ঠীচরণকে নিজের খাটের একপাশে শোয়াইয়া দিয়া ছবিকে লইয়া মায়া পাশের ঘরে চলিয়া গেল। বলিল, তুমি রইলে এখানে, খুব ভালো হলো ভাই। অনেক দিন পরে মায়ার মুখে হাসি দেখা গেল। হাসিয়া সে ছবিকে দুহাত দিয়া জড়াইয়া ধরিল। বলিল, কথা কয়ে বাঁচব। ছবিকে সে যেন দাসী চাকরানী বলিয়া ভাবিতেই পারিল না। আলাপ পরিচয় জমিয়া উঠিতে বেশি দেরি হইল না। অনেক দিনের পর কথা কহিতে পাইয়া আজ সে অনেক কথাই বলিয়া ফেলিল। সে যে গরিবের মেয়ে, বড়লোকের বাড়িতে সুখে থাকিবে ভাবিয়া বাবা তাহার এখানে বিবাহ দিয়াছিলেন, এই কথাটাই ছবিকে সে অনেক রকম করিয়া বুঝাইয়া বলিল। বলিল, ভাত কাপড়ের সুখ আর চাই নে ভাই, স্বামীর সুখও যথেষ্ট পেয়েছি, এইবার একবার ছাড়া পেলেই বাঁচি। ছবি কিন্তু একটি কথাও কহিল না। জানলার কাছে তাহার পায়ের গোড়ায় হেঁট মুখে বসিয়া রহিল মাত্র। কথার শেষে চোখ দুইটি তুলিয়া সে একবার মায়ার মুখের পানে তাকাইল, কিন্তু বাহিরে তখন মেঘাবৃত সন্ধ্যার গাঢ় অন্ধকার ক্রমশ জমাট বাঁধিয়া উঠিতেছে। মুখখানিও বেশ ভালো করিয়া দেখা গেল না। সিঁড়ির ওপর চটি জুতার শব্দ শুনিয়া মায়া বলিল, বাবু এলেন। ছবি ধর্মর করিয়া উঠিতে যাইতেছিল। মায়া তাহার হাতে ধরিয়া নিরস্ত করিল। চুপি চুপি বলিল, বসো, আসবে না, ও ঘরে আলো আছে। কিন্তু চটির শব্দ ও ঘরে ঢুকিয়াই আবার বাহির হইয়া আসিল। এ ঘরের সুমুখ দিয়াও একবার পার হইয়া গেল। খাটের আড়ালে অন্ধকারে যে মানুষ বসিয়া আছে, বাহির হইতে কিছুই সে টের পাইল না। খানিক বাদে পঞ্চু পাশের ঘর হইতে দিদি দিদি বলিয়া চেঁচাইতে লাগিল।
রান্নাঘর হইতে দিদি বলিল, যাই। গুরুমাকে সেইখানেই বসাইয়া রাখিয়া হাঁসফাঁস করিতে করিতে নয়নতারা উপরে উঠিয়া আসিল। কিন্তু ঘরে ঢুকিয়া দেখে সাদা ধপধপে বিছানার উপর কালো অঙ্গ বিছাইয়া হাত পা ছড়াইয়া পঞ্চু তাহার ভুঁড়ি নাচাইতেছে, আর খাটের একপাশে মেঝের উপর দুই কানে দুইটা হাত দিয়া ষষ্ঠীচরণ নীরবে দাঁড়াইয়া আছে। দিদি ঘরে ঢুকিয়াই ষষ্ঠীচরণের দুরবস্থা দেখিয়া একটুখানি শশব্যস্ত হইয়া উঠিল। এ কি রে, এ কি, এ যে? পঞ্চু বলিল, বিছানার ওপর শুয়েছিল। কে বেটা ছেলে লবাব পুত্তর? ওরে থাম থাম, গুরু ঠাকুরের ছেলে আমাদের, গুরুমা এসেছেন। আয় আয়, পেন্নাম করবি আয়, পায়ের ধুলো নিবি আয়। পায়ের ধুলো কাল নিলে হবে না? এই! নয়নতারাকে দেখিয়া ষষ্ঠীচরণ হাত দুইটি কান হইতে সরাইয়া লইয়াছিল, কিন্তু আবার অতর্কিতে আর এক চর খাইয়া ভয়ে ভয়ে সে তাহার হাত দুইটি কানের কাছে তুলিতে গেল। নয়নতারা তাহাকে সরাইয়া দেয়া বলিল, বউটার মতো বজ্জাত মেয়ে আমি দেখলাম না দুনিয়ায়। কেন বাপু, জানিস তুই পঞ্চু আমাদের রাগী মানুষ, তবু ইচ্ছে করে। কেন, ওইখানে আর একটা বিছানা করে দিলেই তো হতো। বউ, 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 কোথায় গেলেন তারা? নয়নতারা আবার ফিরিয়া দাঁড়াইয়া বলিল, একটি ঝি রাখলাম পঞ্চু, দেখবি? ভালো মেয়ে, বেশ ভালো মেয়ে, গুরুমার সঙ্গে এসেছে, চায়র মেয়ে। নয়নতারার ডাক শুনিয়া ছবিকে সঙ্গে লইয়া মায়া তখন ও ঘর হইতে বাহির হইয়া চুপি চুপি নিচে নামিয়া যাইতেছিল। নয়নতারা ডাকিল, ছবি, শোনো তো মা। অন্ধকার বারান্দার উপর ছবি থমকিয়া দাঁড়াইল। নয়নতারা তাহার হাতে ধরিয়া ঘরের ভিতর টানিয়া আনিয়া পঞ্চুর সুমুখে দাঁড় করাইয়া দিল। বলিল, এই দেখ। ঝি না ঝি, পঞ্চু প্রথমে ততটা গ্রাহ্য করে নাই, কিন্তু আর চোখে ছবির মুখখানা দেখিবা মাত্র সে তড়াক করিয়া বিছানার উপর উঠিয়া বসিল। আঙুল বাড়াইয়া বলিল, দে তো দিদি সিগারেটের বাক্সটা, ওই যে ওই সাদা জামাটার পকেট থেকে। তাহার পর একটি সিগারেট মুখে দিয়া টানিতে টানিতে বলিল, দোকানদার বেটা কি বলে জানিস দিদি? বলে, 2 পয়সায় একটি সিগারেট, এক আপনি ছাড়া এ গাঁয়ে আর কেউ খায় না। বলিয়াই সে একবার নয়নতারার দিকে একবার ছবির দিকে তাকাইয়া ফ্যা ফ্যা করিয়া হাসিতে লাগিল। ঘোড়ার মতো মুখ, কিম্ভূত কিমাকার চেহারা, নয়নতারার ভাই বলিয়া চেনাই যায় না, মায়ার স্বামী বলিয়া ভাবিতে কষ্ট হয়। মায়া বোধ করি বাহিরের অন্ধকারে তখনও দাঁড়াইয়াছিল। ঝুন করিয়া চুরির শব্দ হইতেই ছবি তাড়াতাড়ি বাহিরে চলিয়া গেল। পঞ্চু বলিল, চল দিদি চল, দেখি তোর গুরুমা কেমন, একটা পেন নাম ঠুকেই আসা যাক, চল। দিন 2 পরে সংবাদ পাওয়া গেল, নদীর খেয়াঘাট খুলিয়াছে, নৌকা চলিতেছে এবং সম্প্রতি আশঙ্কার কোনো কারণ নাই। 4 টাকা প্রণামী দিয়া নয়নতারা গুরুমার পায়ের ধুলা মাথায় লইল। পঞ্চু বলিল, হাতির মতো গরু আমাদের, ঘোড়ার মতো উড়িয়ে নিয়ে যাবে। গরুর গাড়ি দরজায় আসিয়া দাঁড়াইল। গুরুমা বলিলেন, ষষ্ঠী মায়ের ফুল আমি গিয়েই পাঠিয়ে দেব। ছবিকে কাছে ডাকিয়া বলিলেন, কোনো ভয় ভাবনা নেই মা তোর, ভালো করে থাকিস যেন, মাঝে মাঝে চিঠিপত্র দিস। ছবি প্রণাম করিতেই গুরুমা গাড়ির উপর উঠিয়া বসিলেন। ষষ্ঠীচরণ আগেই তাহার জায়গা দখল করিয়াছিল। পথের বাঁক ফিরিতেই আর দেখা গেল না। হাতির মতো গরু বোধ করি ঘোড়ার মতোই উড়াইয়া লইয়া গেল। গুরুমা বিদায় লইলেন। এইবার গল্প শুরু। পঞ্চু মুখে কিছু বলে না, আর চোখে মুচকি মুচকি হাসে,
আর জানোয়ারের মতো ছোট ছোট চোখ দুইটা তুলিয়া মিটমিট করিয়া তাকায়। এসব যে একেবারে নিরর্থক তাহা নয়, ছবি সবই বুঝিতে পারে। হয় সেখান হইতে পালায়, নয়তো পিছন ফিরিয়া বসে। উপরের বারান্দায় ছবি সেদিন ঝাঁট দিতেছে। পঞ্চু খালি পায়ে উপরে উঠিয়া আসিয়া তাহার পাশ দিয়া হাঁটিতে গিয়া থমকিয়া দাঁড়াইল। ছবি সরিয়া যাইতেছিল। পঞ্চু বলিল, সরতে হবে না, ভাসুর নই, বলিয়াই হাসিল। হাসিয়া সে তাহার ঘরের দরজা পর্যন্ত আগাইয়া গিয়া মাথার উপর চৌকাঠটা ডান হাত দিয়া ধরিয়া আবার পিছন ফিরিল। বলিল, বিয়ে হয়েছিল, তোর গয়না কই ছবি? দেয়নি বুঝি? তাড়াতাড়ি ঝাঁট দিতে দিতে বাঁ হাত দিয়া পিঠের কাপড়টা ভালো করিয়া টানিয়া লইয়া ছবি শুধু হেঁট মুখে নীরবে একবার ঘাড় নাড়িল। পঞ্চু বলিল, আমার ঘরটা ঝাঁট দিয়ে দিকে দেখি। এই এই ছবি। ঝাঁটটা সেইখানে ফেলিয়া দিয়া ছবি তাড়াতাড়ি নিচে নামিয়া গেল। নয়নতারা চৌকির উপর বসিয়া তোলা উনুনে কড়াইয়ের দই নাড়িতেছিল। ছবি মুখ ভার করিয়া কাঁদো কাঁদো মুখে বলিল, দেখো দিদি, পঞ্চুবাবু। কথাটা তাহার শেষ হইতে পাইল না। নয়নতারা চোখ দুইটা তাহার বড় করিয়া মুখ তুলিয়া বলিল, পঞ্চুবাবু কি? দাদাবাবু বল। কিন্তু আর কোনো কথা না বলিয়া চুপ করিয়া ছবি দাঁড়াইয়া রহিল দেখিয়া নয়নতারা বলিল, কি? ছবি বলিল, দাদাবাবু আমাকে যা তা বলছে। নয়নতারা সজোরে বার কতক ঘাড় নাড়িল। না, পঞ্চু সে ছেলেই নয়। পঞ্চু এ কথা শুনিতেছিল। এইবার সাহস পাইয়া সেইখান হইতে সে বলিয়া উঠিল, দেখলি দিদি, ঝাঁট দিচ্ছিল, বললাম ঘরটা নোংরা হয়েছে, যাবার বেলা আমার ঘরেও এক হাত দিয়ে যাস। যেই বলা দুম দুম করে সিঁড়ি দিয়ে নেমে এলো। ছবি তখনও হেঁট মুখে দাঁড়াইয়াছিল। নয়নতারা বলিল, যা, আর বেশি বাড়াবাড়ি করিস নে, রান্নাঘরে বাঁটা ঘষা করে দিকে যা। দিন 7-8 পরে সেদিন বৈকালে মায়ার হঠাৎ কম্প দিয়া জ্বর আসিল। নয়নতারা বলিল, এই ছুতো নিয়ে কতদিন সে পড়ে থাকবেন তার ঠিক ঠিকানা নেই। তার চেয়ে ডাক্তার ডাক পঞ্চু। গাঁয়ে ডাক্তার, বিদেশি মানুষ, ছোকরা বয়সে কয়লাকুঠির ডাক্তার হইয়া আসিয়াছিলেন। এখন বয়স হইয়াছে। মেয়ে ছেলে আনিয়া এই গ্রামেই ঘরবাড়ি তুলিয়া সংসার পাতাইয়াছেন। পঞ্চু তাহাকে ডাকিয়া আনিল। ডাক্তারবাবু রোগী দেখিয়া ঔষধের ব্যবস্থা করিয়া গেলেন। কপালে অডিকোলন আর জলের পটি দিতে হইবে সারা রাত, আর 4 প্রহরে 4 দাগ ঔষধ। লোকের অভাবে সেদিন আর হাঁড়ি চড়িল না। অতি কষ্টে একটা তরকারি করিয়া খান কতক লুচি ভাজিয়া নয়নতারা একেবারে নাকাল হইয়া পড়িল। নিজে খাইয়া পঞ্চুকে খাওয়াইয়া ছবিকে বলিল, খেয়ে নিস, আমি আর পারি নে বাবা, শুইগে যাই। কিন্তু শুইবার আগে নয়নতারা একবার মায়াকে দেখিতে আসিল। গায়ে মাথায় হাত দিয়া বলিল, তোরা দুজন রইলি, ওষুধপত্র ঠিকঠাক খাওয়াস পঞ্চু, কালকেই যেন চাঙ্গা হয়ে ওঠে। বলিয়াই সে পান চিবাইতে চিবাইতে নিজের ঘরে গিয়া ঢুকিল। হাঁকিয়া বলিল, দরকার হলে জাগাস। পঞ্চু তো করিল সবই, ঘুমাইল না, কিন্তু ঘরের এক কোণের দিকে মাদুর বিছাইয়া চুপ করিয়া পড়িয়া রহিল। রাত্রি জাগিয়া ছবি মায়ার শুশ্রূষা করিতে লাগিল। ঘড়িতে তখন প্রায় 2টা বাজিয়াছে। ঘুমের ঘোরে ছবি ঢুলিয়া ঢুলিয়া পড়িতেছিল। পঞ্চু তড়াক করিয়া লাফাইয়া উঠিয়া বলিল, যা তুই ঘুমোগে যা, এবার আমি বসি। ছবি ধীরে ধীরে উঠিয়া বাহিরে চলিয়া গেল। নয়নতারার ঘরে খিল পড়িয়াছে।
নিচের ঘরগুলো চাবি বন্ধ, কাজেই বারান্দা ছাড়া আর উপায় নাই। বারান্দাটাও অন্ধকার, জ্যোৎস্না ডুবিয়া গিয়াছে। ঘুমে তখন তাহার চোখ দুইটা জড়াইয়া আসিতেছিল। ভাবিল আসুক ঘুম, তবু সে চোখ রগড়াইয়া কোনো রকমে জাগিয়া থাকিবে। রাত্রি আর কতক্ষণই বা আছে। কিন্তু ঠান্ডা হাওয়ায় পালিশ করা সিমেন্টের মেঝের উপর শুইয়া অত রাত্রে জাগিয়া থাকাও দায়। সহসা তাহার ঘুম ভাঙিয়া গেল, কিন্তু নিরুপায়। নিস্তব্ধ রাত্রি, চারিদিক অন্ধকার। ঘরের ভিতর হইতে রোগীর আর্তকণ্ঠ শোনা যায়। চেঁচাইবার উপায় নাই, মুখে কাপড় চাপা। এ কি নৃশংস অত্যাচার! নিঃসহায় নারী আর ক্ষুধার্ত জানোয়ার। ছবির সকল চেষ্টাই ব্যর্থ হইয়া গেল। সমস্ত অঙ্গ তাহার ধীরে ধীরে শিথিল হইয়া আসিতেছিল। তাহার পর আর কোনো কথা নয়। রক্ত মাংসের মানুষ, পুরুষ ও নারী। দিনের পর দিন গড়াইয়া চলিতে লাগিল। মায়া সারিয়া উঠিয়াছে, কিন্তু শরীরটা যে তাহার কেন ভাঙিয়া গেল কে জানে। মাঝে মাঝে জ্বর হয়, ঔষধ খাইতে চায় না, বিছানায় পড়িয়া ছটফট করে, আবার ঝাড়াঝুড়ি দিয়া সারিয়া ওঠে। উঠিয়াই স্নান করিয়া হেঁসেলের কাজে লাগিয়া যায়। শরীরের উপর অযথা অত্যাচার চলিতে থাকে। পঞ্চু হাসে, বলে, দিন দিন যে চেহারা হয়েছে তোমার। মায়া কথা বলে না। নয়নতারা বলে, পঞ্চু একটু ভালোবাসে তাই, নইলে কোন দিন ভাইয়ের আবার বিয়ে দিতাম। মায়া এবার আর চুপ করিয়া থাকিতে পারে না। মুখের উপর না বলিলেও আড়ালে গিয়া তাহাকে শুনাইয়া শুনাইয়া জবাব দেয়, দাও না, বারণ তো করিনি। রাগে নয়নতারা কটমট করিয়া তাকায়, বলে, স্বামীর আদর সোহাগ পেয়ে পেয়ে গরব তোর বাড়ল দেখছি। পরাশর 2-4 দিনের জন্য গ্রামে আসে। পাতলা খিরখিরে হাড্ডিসার মানুষ, সাদা ধপধপে গায়ের রং। টাকা টাকা করিয়া আসে, আবার টাকা টাকা করিয়া চলিয়া যায়। বলে, 5,000 টাকা আদায় করতে 5টি মাস। নয়নতারা বলে, তুমি বলেই পারো, আর কেউ হলে? পরাশর হাসিতে হাসিতে বলে, 7 ঘাটের জল খেত। পরাশর বলে, পঞ্চুর বউয়ের শরীর দেখছি, কই জ্বর জ্বালা তো আগে ওর হতো না। নয়নতারা বলে, ওর কথা আর বলো না, তাও ভাগ্যিস ওই মেয়েটিকে রেখেছিলাম, নইলে খেটে খেটে আমিও হয়তো আধখানা হয়ে যেতাম। না খাটিয়া সে যে কতখানি হইয়াছে, পরাশর তাহার বপুখানির দিকে ফিরিয়া ফিরিয়া দেখে, বলে, ঝরুক না একটুখানি। হাসিয়া আর সোহাগ করিয়া নয়নতারা তাহার গায়ের উপর ঢলিয়া পড়ে। হাড় কখানা শক্ত, তাই ভাঙে না। বলে, খাওয়া তো একরকম ছেড়েই দিয়েছি, কি করব বলো, ভগবানের হাত। মায়া চা তৈরি করিয়া ছবির হাত দিয়া পাঠাইয়া দিয়াছিল। দরজার কাছে গলার শব্দ করিয়া ঘরে ঢুকিয়া হেঁট মুখে চায়ের পেয়ালা দুটি নামাইয়া দিয়া ছবি বাহির হইয়া গেল। পরাশর এক দৃষ্টে তাহার দিকে তাকাইয়া রহিল। নয়নতারা বলিল, দেখছ কি, চা খাও। পরাশর হাসিয়া একবার নয়নতারার মুখের পানে তাকাইয়া চায়ের বাটিটা তুলিয়া লইল। গাঁয়ে ঘরে প্রতিবেশী 2-4 জন পরস্পরে বাড়ি আসা যাওয়া করে। কোনো কাজ না থাকিলে, কোনো কথা খুঁজিয়া না পাইলেও ইহার উহার মিষ্টি মধুর 2-4টার নিন্দাবান্দাও করিয়া যায়। কিন্তু নয়নতারার অত বড় বাড়ি, তবু কেহ আসিতে চাহে না। আড়ালে আবডালে কানা ঘোষা করে, বলে, চামার মাগি কার জন্যে যে ধন জোগাচ্ছে মা কে জানে। বাড়িটা দিনরাত ফাঁকা ফাঁকা ঠেকে। নয়নতারা অত সব গ্রাহ্যও করে না। ভাজবউকে লইয়া টানাপড়েন চলিতে থাকে। 6টি মাস দেখিতে দেখিতে
জলের মতো কাটিয়া যায়। ছবি রূপ যেন তাহার সর্বাঙ্গ দিয়া ফাটিয়া পড়ে। যৌবনের বশে চটুলতা আর নাই। স্নিগ্ধ শান্ত একটি অনবদ্য সৌন্দর্য যেন তাহার সমস্ত দেহটিকে ধীরে ধীরে জড়াইয়া ধরিয়াছে। মায়াকে নয়নতারা যখন তখন বলিতে শুরু করিয়াছে, দেখলো দেখ, আমার ঘরের ভাত কাপড়ের গুণ দেখ, আর তোকেই কিনা সুখে খেতে ভূতে কিলল। একদিন মায়া দেখে, সদ্য স্নান করিয়া এক পিঠ কালো চুল এলাইয়া দিয়া বারান্দায় রেলিং ধরিয়া ছবি দাঁড়াইয়া আছে। প্রভাতের রৌদ্র তাহার গায়ে মুখে যেন ঠিকরাইয়া পড়িতেছে। মায়া গোপনে ঘরের ভিতর হইতে এক দৃষ্টে তাহার দিকে তাকাইয়া থাকে। অনেক দিন হইতে সে আর তাহার সঙ্গে ভালো করিয়া কথা বলে না, তবু একবার ইচ্ছা করে ডাকিয়া শুধায়। ভাত কাপড়ের অভাব তো অনেকেরই থাকে না, রূপের গৌরবও তো অনেকেই করিতে পারে, কিন্তু ওই কি শেষ? জীবনের মূল্য কি আর কোথাও কিছুই নাই? মুখে রোদ লাগিতেই ছবি হঠাৎ মুখ ফিরাইল। মুখের উপর কেমন যেন একটা দুঃখের ছায়া। ইহাই যেন সে দেখিতে চাহিয়াছিল। ডাকিল, ছবি। ছবি ধীরে ধীরে শুষ্ক মুখে অপরাধীর মতো ঘরে আসিয়া ঢুকিল। মায়া বলিল, অমন মন মরা হয়ে দাঁড়িয়ে আছিস যে? ছবি মুখ তুলিয়া কথা কহিতে পারিল না। হেঁট মুখে খাটের একপাশে দাঁড়াইয়া বিছানার চাদরটা নাড়িতে নাড়িতে বলিল, আমি একবার বাড়ি যাব, তাই ভাবছি। বাড়ি? বাড়িতে তোর কেউ নেই বলেছিলি না? ছবি বলিল, দাদা আছে, আমি যাব। শেষের কথাটা সে এমনইভাবে উচ্চারণ করিয়া মুখ নামাইল, মনে হইল এখনই যেন সে কাঁদিয়া ফেলিবে। মায়া আর কোনো প্রশ্ন করিল না। কেন যাইবে, কখন যাইবে, কতদিনের জন্য যাইবে, অন্য সময় হইলে এসব মায়া তাহাকে একবার জিজ্ঞাসাও করিত, কিন্তু এখন আর নিজের দিক দিয়া কাহাকেও কোনো প্রশ্ন করিবার স্পৃহা তাহার নাই। যে থাকে সে থাক, যে যায় সে যাক, নিজের বঞ্চনার দুঃখ তাহাতে এতটুকুও কমিবে বলিয়া তাহার মনে হয় না। এখানে যখন তাহার বিবাহ হইয়াছিল, বাবা তাহার বাঁচিয়াছিলেন, বলিয়াছিলেন, মেয়ের আমার রূপ আছে, গুণ আছে, বড়লোকের বাড়ি বিয়ে দিলাম, ভাত কাপড়ের অভাব কোনো দিন হবে না, আর কি চাই। নয়নতারাও সেই কথা বলে। ছবিও যে বলিবে, তাহাতেই বা আশ্চর্য কি? আরও 10 জনের মুখে ওই এক কথাই সে বহুবার শুনিয়াছে, হয়তো তাই। কিন্তু তাহার অসুখের সময় প্রচুর অবসর পাইয়া এই কথাই সে অনেক রকম করিয়া ভাবিয়া দেখিয়াছে। মন তাহার কোনো রকমেই তাহা স্বীকার করিতে পারে নাই। ছবি তখনও দাঁড়াইয়াছিল। মায়া বলিল, ভিজে মাথায় দাঁড়িয়ে থাকিস নে ছবি, চুলগুলো শুকিয়ে নেগে যা। বলিয়াই তাড়াতাড়ি সে একটা বালিশ টানিয়া লইয়া খাটের কিনারে তলপেটটা চাপা দিয়া উপুর হইয়া শুইয়া পড়িল। অসুখের পর হইতে মায়ার এই একটা নতুন ব্যাধির সৃষ্টি হইয়াছে। থাকিয়া থাকিয়া পেটে একটা অসহ্য ব্যথা ওঠে। যন্ত্রণায় অস্থির হইয়া তখন সে এমনি করিয়াই হাতের কাছে যাহা পায় তাহাই চাপিয়া ধরিয়া যাতনাটা সামলাইবার চেষ্টা করে। ছবি ছাড়া আর কেহ তাহা জানিত না। ধীরে ধীরে সে তাহার কাছে আসিয়া বলিল, দিদিকে ডেকে দেব? প্রবল বেগে মাথা নাড়িয়া মায়া চিৎকার করিয়া উঠিল, না না না, উহ! বলিয়া সে তাহার দাঁতে দাঁত চাপিয়া 2 হাতের 10টা আঙুল দিয়া প্রাণপণে বিছানার চাদরটাকে টানিয়া টানিয়া জড়ো করিতে লাগিল। ছবি বলিল, আমি বাড়ি যাব দিদি। আর কিছু সে বলিতে পারিল না। গলার আওয়াজটা ভারী ভারী ঠেকিল। নয়নতারা জিজ্ঞাসা করিল, কেন,
বাড়ি কেন হঠাৎ? ছবি বলিল, আমি যাব। পঞ্চু বোধ করি সিঁড়ি দিয়া উপর হইতে নিচে নামিতেছিল। অন্ধকারে হঠাৎ পিছন হইতে বলিয়া উঠিল, তাই যাস বাপু, যাস, ফিরবি কবে? ছবি তাহার দিকে না তাকাইয়া বলিল, 5-10 দিন পরে। পঞ্চু ছুটি মঞ্জুর করিয়াছে, তাহার উপর আর কথা চলে না। তবু নয়নতারা একবার বলিয়া দেখিল, কিন্তু হারে পঞ্চু, এ সময় মায়ার শরীর অমনি, তার উপর ও যদি চলে যায়। পঞ্চু সিগারেট টানিতে টানিতে কাছে আসিয়া দাঁড়াইল, বলিল, মায়ার আবার হয়েছে কি? কিচ্ছু হয়নি, কটা দিন নাও কোনো রকমে চালিয়ে। আহা, 6 মাস বাড়ি যায়নি, মন কেমন করে তো। আনন্দে ঈষৎ হাসিয়া নয়নতারা বলিল, পঞ্চু কারো কষ্ট দেখিতে পারে না, জানি যে ও আমাদের গোষ্ঠীর স্বভাব। পঞ্চু জিজ্ঞাসা করিল, তা তুই যাবি কার সঙ্গে? সকলেই কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিল। ছবি বলিল, আপনি যদি এই খেয়াঘাট পর্যন্ত পৌঁছে দেন, তারপর আমি একাই। বলিয়া জানলার একটা শেক ধরিয়া নিতান্ত অসহায়ের মতো ছবি একবার পঞ্চুর মুখের পানে তাকাইল। পঞ্চু বলিল, আমি? তা আমি? আমায় কেন বাপু, আর কেউ? আচ্ছা, দেখা যাবে, তাই সময় যদি পাই তো। আচ্ছা, দেখা যাবে। বলিয়া কথাটাকে তেমন আমল না দিয়াই চটি চটপট করিয়া সিগারেটের ধোঁয়া উড়াইয়া পঞ্চু তাড়াতাড়ি বাহির হইয়া গেল। কয়েকদিন হইতে বৃষ্টি একেবারে বন্ধ হইয়া গিয়াছে। সেদিন দুপুরবেলা পঞ্চু তাহার চোখে একটা কালো রঙের ঠুলি দেওয়া ডাগর চশমা পরিয়া ছাতা হাতে লইয়া বলিল, চল। ছবি প্রস্তুত হইয়াই ছিল। নয়নতারার দেওয়া 12টি টাকা খুঁটে বাঁধিয়া তৎক্ষণাৎ সে তাহার পেছন ধরিল। পঞ্চু সেই যে গেল, বাড়ি ফিরিল রাত্রি প্রায় 2 প্রহরের পর। মায়া কোনো কথাই জিজ্ঞাসা করিল না। নয়নতারা বলিল, এত দেরি যে? পঞ্চু বলিল, বাপ রে বাপ, দিয়ে এলাম সে খেয়াঘাট পেরিয়ে অনেক দূর। তাই তো রে, অতখানা পথ। নয়নতারা বারে বারে বলিতে লাগিল, অত বড় সমর্থ মেয়ে একা যাবে? পরদিন বেলা তখন প্রায় 1টা বাজে। কয়েকদিনের অনাবৃষ্টিতে মাটি আবার তাতিয়া আগুন হইয়া উঠিয়াছে। চারিদিকে আগুনের হলকা বহিতেছিল। উন্মুক্ত মাঠের উপর রৌদ্রের ঝিলিমিলি। ঘোড়ায় চড়িয়া ডাক্তারবাবু ভিন্ন গ্রামের ডাকে গিয়াছিলেন। কাঁকড় পাথরে হোঁচট খাইয়া খাইয়া ঘোড়াটা একেবারে হয়রান হইয়া পড়িয়াছে। লোহার শিকল পরা মুখের চোয়াল বাহিয়া সাদা সাদা ফেনা গড়াইতেছিল। ডাঙালপাড়ার কোঁড়াদের কয়েকটা ছেলে পথের মাঝেই ডাক্তারকে আটকাইয়া ফেলিল। ব্যাপার কি জানিবার জন্য ডাক্তারবাবু ঘোড়া হইতে নামিয়া পথের পাশে প্রকাণ্ড একটা নিম গাছের ছায়ায় গিয়া দাঁড়াইলেন। ছেলেগুলো জানাইল, তাহাকে একবার এই পথেই একটি রোগী দেখিতে যাইতে হইবে, বেশি দূরে নয়। ওই যে ওই মাঠের মাঝখানে পুরানো কয়লা খাদের ভাঙা চিমনি আর ইঞ্জিন ঘটা দেখা যাইতেছে, তারই পাশে একটা শেওড়া গাছের তলায় একটা মেয়ে যন্ত্রণায় অস্থির হইয়া ছটফট করিতেছে। এতক্ষণ বাঁচিয়া আছে কিনা সন্দেহ। তাহাকে যাইতেই হইবে। ঘোড়া যদি তাহার না চলে, তাহারা এই কজনে মিলিয়া তাহাকে কাঁধে পিঠে করিয়া লইয়া যাইতেও প্রস্তুত, এবং সেজন্য তারা নাকি মেয়েটার কাছ হইতে নগদ 1টি টাকা বকশিস পাইয়াছে। ডাক্তারবাবু ভালো মানুষ, সহজেই রাজি হইলেন। ঘোড়ার উপর আবার চড়িয়া বসিয়া বলিলেন, চল। ঘোড়ার আগেই ছেলেগুলা মাঠের উপর দিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া ছুটিয়া সেইখানে গিয়া হাজির হইল। রৌদ্রদগ্ধ প্রান্তরের উপর
আলমাঠ ডিঙাইয়া ঘরমাক্ত কলেবরে ডাক্তারবাবু পশ্চাতে গিয়া পৌঁছিলেন। কিন্তু ঘোড়া হইতে নামিয়াই তাহার বিস্ময়ের আর অবধি রইল না। যাহা দেখিলেন তাতে বিস্মিত হইবারই কথা। দেখিলেন আলুলায়িত কেশা পরমা সুন্দরী এক নারী। দেখিলে ভদ্রঘরের মেয়ে বলিয়াই মনে হয়। অর্ধ উলঙ্গ অবস্থায় সেই ছায়ালেশহীন শুকনো পাথরের ডাঙার উপর গড়াগড়ি দিয়া ছটফট করিতেছে। কাঁকড়ে পাথরে সর্বাঙ্গ তাহার ছড়িয়া গিয়াছে। সাদা ধপধপে গায়ের চামড়ায় আঁচড় লাগিয়া রক্ত ফুটিয়া জায়গায় জায়গায় লাল হইয়া উঠিয়াছে। ডাক্তারবাবু কাছে গিয়া দাঁড়াইলেন। জল জল বলিয়া পাগলের মতো মেয়েটা একবার চিৎকার করিয়া উঠিল এবং গড়াইয়া গড়াইয়া একটুখানি আগাইয়া আসিয়া ডাক্তারবাবুর পা দুইটা সে দুহাত দিয়া জড়াইয়া ধরিয়া কাতর কণ্ঠে কহিল, বাঁচান, আমায় বাঁচান ডাক্তারবাবু। দেখিলে কষ্ট হয়। ডাক্তারবাবু বসিয়া পড়িলেন। বলিলেন, কি হচ্ছে মা তোমার? আমার? মেয়েটি উপুর হইয়া পড়িয়াছিল। মুখ তুলিয়া চাহিল। শেওড়া গাছের তলায় যে ছায়াটুকু পড়িয়াছিল সেটুকু ছায়াই নয়, তবু সে গরম মাটি হইতে সেই দিকে একটুখানি সরিয়া গিয়া বলিল, জ্বলে গেল, ভেতরটা আমার পুড়ে গেল বাবু। কিন্তু ইহার কারণ যে কি হইতে পারে এবং মেয়েটি এই জনশূন্য মাঠের মাঝখানে আসিলই বা কেমন করিয়া, কোথায় বাড়ি, কেন আসিয়াছে, কিছুই না বুঝিতে পারিয়া ডাক্তারবাবু একটুখানি মুশকিলে পড়িলেন। মেয়েটি হঠাৎ বলিয়া উঠিল, ওই দেখুন, দেখে আসুন ওইখানে। বলিয়াই সে হাত বাড়াইয়া অদূরে কি যেন দেখাইয়া দিল। ডাক্তারবাবু এতক্ষণ দেখিতে পান নাই। সেই দিক পানে চাহিতেই নজরে পড়িল, কাছেই একটা পাথরের পাশে কি যেন পড়িয়া রহিয়াছে। উঠিয়া কাছে গিয়া দেখিলেন বিড়ালির ছানার মতো কি একটা জিনিস শুকাইয়া কাঠ হইয়া পড়িয়াছে। সর্বাঙ্গে তাহার পিঁপড়া ধরিয়াছে। জুতা দিয়া একটুখানি নাড়িয়া দিতেই পিঁপড়াগুলা সরিয়া পড়িল। তখন স্পষ্ট দেখা গেল নিতান্ত খর্বাকৃতি অপরিণত একটি মানব শিশু। একান্ত অনিচ্ছায়, নিতান্ত অবহেলায় সেটাকে বোধ করি হত্যা করিয়া মাতৃগর্ভ হইতে টানিয়া বাহির করা হইয়াছে। ভ্রূণের মধ্যে মুখ, চোখ, আকার প্রকার তখনও ভালো করিয়া গড়িয়া ওঠে নাই। ডাক্তারবাবুর সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। বুঝিতে তাহার আর কিছু বাকি রহিল না। কণ্ঠস্বর সহসা তাহার একটুখানি রুক্ষ হইয়া উঠিল। মেয়েটির কাছে ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে করলে এ কাজ শুনি? কোত্থেকে এলে তুমি? মেয়েটি কাঁদিতেছিল। মুখ তুলিয়া অতি কষ্টে কাপড় চোপড় সামলাইয়া উঠিয়া বসিবার চেষ্টা করিল, কিন্তু পারিল না। কাঁপিতে কাঁপিতে আবার তেমনি শুইয়া পড়িয়া বলিল, পঞ্চুবাবু, এ সর্বনাশ আমার, পঞ্চুবাবু। জিভ দিয়া ঠোঁট দুইটা একবার চাটিয়া লইয়া মেয়েটি আবার বলিল, ঝি ছিলাম, ওদের বাড়ির ঝি ছিলাম। ছবি, আমার নাম ছবি। ছবি থামিল না। যন্ত্রণায় কাতর হইয়া ছটফট করিতে করিতে অস্পষ্টভাবে একে একে সব কথাই বলিয়া ফেলিল। ডাক্তারবাবু শুনিলেন। বলিল, যাহা হোক, একটা কিছু প্রতিকার করিতে বলায় পঞ্চু নাকি কাল বৈকালে তাহাকে এইখানে লইয়া আসে। জীবনে কোড়া আর এক মাগি ধাইয়ের সঙ্গে আগে হইতেই কথাবার্তা সব ঠিক হইয়াছিল। ওই যে ওখানে পুরনো কয়লা খাদের ভাঙা একটা ইঞ্জিন ঘরের 3 পাট দেওয়াল এখনো যেখানে দাঁড়াইয়া রহিয়াছে, তাহারই ভিতর কি কষ্টে যে তাহাদের গতরাত্রিটা কাটিয়াছে তাহা একমাত্র সেই জানে। জীবনে কোড়া ও ধাই মাগি টাকা লইয়া ঔষধ দিয়া
ছেলেটাকে নষ্ট করিয়া বাহির করিয়া দিয়াছে। আর কিছুই তাহারা করিতে পারে নাই। পঞ্চুও কাল অনেক রাত পর্যন্ত এখানে ছিল। সকালে আসিব বলিয়াও আর আসিল না। রাত্রে যন্ত্রণা যখন তাহার খুব বেশি হয়, ছবি নাকি ডাক্তারকে খবর দিবার জন্য পঞ্চুর হাতে পায়ে ধরিয়াছিল। পঞ্চু রাজি হয় নাই। চোখ রাঙাইয়া বলিয়াছিল, খবরদার, জানাজানি করবি তো এই ধস ছাড়া খাদের মুখে ঠেলে ফেলে দেব। ভয়ে সে আর কিছু বলিতে পারে নাই। তাহার কাপড়ের খুঁটে ছিল 12টি টাকা। তার মধ্যে 10টি টাকা জোর করিয়া কাড়িয়া লইয়া ধাই মাগি পালাইয়াছে। আর জীবনে কোড়া সেই যে রাত্রে কখন চলিয়া গিয়াছে, তাহার পর আর এ পথ মারায় নাই। সকালে অতি কষ্টে ওই মরা ছেলেটাকে হাতে লইয়া কোনো রকমে সে এইখানে চলিয়া আসে। কোঁড়াদের ছেলেগুলো তখন গরু চড়াইতেছিল। ডাক্তার ডাকিবার জন্য তাহাদের সে 1টি টাকা দিয়াছে। আর 1টি টাকা ছবি তাহার খুঁট হইতে খুলিয়া ডাক্তারের পায়ের কাছে ফেলিয়া দিল। যা করতে হয় করুন বাবা, বাঁচব না তা জানি, তবে 1 গ্লাস জল, কাঁচা জল, তা হোক। ডাক্তারবাবু উঠিলেন। কোঁড়াদের ছেলেগুলো তখনও দাঁড়াইয়াছিল। টাকাটা তাহাদের হাতে দিয়া ডাক্তারবাবু বলিলেন, ডাক্ত জীবনেকে। ডাঙালপাড়ার সম্মুখে দেখিতে পাওয়া যায়, বেশি দূরে নয়। কিন্তু ছেলেগুলা সকলেই সমস্বরে বলিয়া উঠিল, ঘরে তো নাই, ও পালাইছে বাবু। পালানোই উচিত, কিন্তু মেয়েটাকে কোথাও একটুখানি ছায়ায় লইয়া যাইতে পারিলে ভালো হয়। ডাক্তারবাবু এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কাছাকাছি গাছ কোথাও নাই। ছবি তখন দাঁতে দাঁত চাপিয়া ঘন ঘন নিঃশ্বাস টানিতেছে। ডাক্তারবাবু বলিলেন, থাক, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। বলিয়া কোঁড়াদের ছেলেগুলাকে কাছে ডাকিয়া কহিলেন, আয় আমার সঙ্গে। ডাক্তারবাবু ঘোড়ায় চড়িলেন। ছবি আরেকটি প্রশ্ন মুখে আনিল না। একে একে প্রত্যেকটি প্রাণী তাহার কাছ হইতে দূরে সরিয়া গেল। আসন্ন মৃত্যু, জনহীন উত্তপ্ত প্রান্তর। পিপাসার্ত কণ্ঠে দারুণ যন্ত্রণায় ছবি ছটফট করিতে লাগিল। ঔষধ লইবার জন্য ভিন্ন গ্রামের রোগী আসিয়াছিল। অবেলায় স্নানাহার করিয়া রোগী বিদায় করিতেই বেলা পড়িয়া গেল। কোঁকড়াদের ছেলেদের হাতে ছবির জন্য ডাক্তারবাবু 1 গ্লাস গরম দুধ পাঠাইয়া দিয়াছিলেন। পরাশরবাবুর দরজায় গিয়া তিনি এত ডাকাডাকি করিলেন, কিন্তু পঞ্চুর সাড়া মিলিল না। ঘরে আছে না জীবনে কোড়ার মতো পলায়ন করিয়াছে, তাহাও কেহ বলিতে পারিল না। অগত্যা ডাক্তারবাবুকে আবার একাই সেই মাঠের মাঝখানে ছুটিতে হইল। গিয়া দেখেন কোথাও কেহ নাই। মেয়েটা যেখানে পড়িয়াছিল সেখানে মাত্র দুধের গ্লাসটা কাত হইয়া পড়িয়া আছে, আর ভিজা মাটি ও গ্লাসের উপর কালো কালো কতকগুলা পিঁপড়া আসিয়া জমিয়াছে। শেওড়া গাছটার এদিক ওদিক তন্ন তন্ন করিয়া খুঁজিয়া দেখিলেন। ঢালু মাঠের নিচে খানিকটা নামিয়া গেলেন, কিন্তু মেয়েটার কোনো চিহ্নই তিনি সেখানে দেখিতে পাইলেন না। ছেলেগুলো ধরাধরি করিয়া হয়তো তাহাকে ডাঙালপাড়ায় তুলিয়া লইয়া গিয়াছে। কাছেই ডাঙালপাড়া। কোঁড়াদের ছোট ছোট বাড়গুলি সম্মুখে দেখা যায়। ডাক্তারবাবু ধীরে ধীরে সেই দিকে আগাইয়া চলিতেছিলেন। সহসা মনে হইল, পুরানো খাদের ভাঙা ইঞ্জিন ঘরটার পাশে কাহারা যেন কথা কহিতেছে। ফিরিয়া দেখিলেন, সত্যই তাই। স্বচ্ছ দিবালোকে স্পষ্ট পরিষ্কার দেখা গেল দুধারে দুজন। একদিকে পঞ্চু, আর একদিকে কোঁড়াদের সেই ছেলেটা। ধসিয়া পড়া খাদের মুখে মেয়েটাকে তুলিয়া ধরিয়াছে। কালো চুলের গোছা সমেত মাথাটা ঝুলিয়া পড়িয়া মাটিতে লুটাইতেছে। বেশি উঁচু করিয়া তুলিতে পারে নাই। কোমরের কাছটা যেন ভাঙিয়া পড়িয়াছে।
মেয়েটাকে যে খাদের নিচে ফেলিয়া দিবার বন্দোবস্ত চলিতেছে দেখিলেই বুঝা যায়। কিন্তু পঞ্চুকে বিশ্বাস নাই। জীবন্ত অবস্থাতেই তাহার এই সমাধি হইতেছে কিনা জানিবার জন্য ডাক্তারবাবু ঊর্ধ্বশ্বাসে ছুটিতে লাগিলেন। হাতের ইশারা করিয়া চেঁচাইয়া বলিলেন, থাম থাম, ওরে থাম। কোঁড়াদের ছেলেটা পা দুইটা ধরিয়াছিল। চিৎকার শুনিয়া সহসা মুখ ফিরাইয়া হাত দুইটা সে ভয়ে ভয়ে ছাড়িয়া দিল। ভারী দেহ পঞ্চু একা ধরিয়া রাখিতে পারিল না। সেও ছাড়িয়া দিতেই ধপ করিয়া ঘাড় দুমড়াইয়া মেয়েটা আবার মাটিতে পড়িয়া গেল। হাত দুইটা তেমনি উপরের দিকে তোলাই রহিল। মরিয়াছে নিশ্চয়ই। ডাক্তারবাবুকে দেখিয়া পঞ্চু কি যে বলিবে কিছুই বুঝিতে পারিল না। কোঁড়াদের এই ছেলেটার হাতেই তিনি দুধ পাঠাইয়া দিয়াছিলেন। তাহাকে দেখিবা মাত্র ছেলেটা মহা উৎসাহে বলিয়া উঠিল, এলম যখন তখন মেয়েটা হয়ে গেইছিল ডাক্তার। হইয়া যাইবে তাহা তিনি জানিতেন, কিন্তু এই কি তাহার পরিণাম? কাপড়টা পর্যন্ত ভালো করিয়া পরাইয়া দিতে পারে নাই। কাঁকড় পাথরের ডাঙার উপর পায়ে ধরিয়া এমনি করিয়া তাহাকে টানিয়া আনা হইয়াছে যে অমন সুন্দর লম্বা কালো চুল ইহারই মধ্যে ধুলায় বালিতে একাকার হইয়া জট পাকাইয়া গিয়াছে। আসন্ন প্রসবা মাতার অনুন্নত সুন্দর শুভ্র দুটি স্তনে তখন দুধ জমিয়া বোঁটা দুইটি কালো হইয়া উঠিতেছিল। সাদা চামড়ার নিচে মোটা মোটা সবুজ শিরাগুলি পর্যন্ত স্পষ্ট দেখা যায়, কিন্তু প্রাণহীন নিষ্পন্দ সে দেহটার উপরেও অত্যাচার লাঞ্ছনার কোথাও কিছু অবশিষ্ট আছে বলিয়া মনে হয় না। যন্ত্রণায় ছটফট করিতে করিতে উপুর হইয়াই হয়তো সে মরিয়াছিল। তেমনি করিয়াই অতখানা পথ ঘষিয়া বাঁধিয়া তাহাকে টানিয়া আনিতে গিয়া মুখ হইতে বুক পর্যন্ত ধারালো পাথরের কুচিতে মৃতদেহটাকে কাটিয়া ছিঁড়িয়া একাকার করিয়া দিয়াছে। কিন্তু তবুও সে তাহার চিররুদ্ধ চোখ দুইটি খুলে নাই। মুখের উপর কেমন যেন একটা নিষ্কৃতির প্রশান্ত ছায়া পড়িয়াছে বলিয়া মনে হইতেছিল। জীবনে যাহা বুঝিতে পারে নাই, অভাগী মরণে তাহা বুঝিল কিনা কে জানে। আর দেরি নয়। ডাক্তারবাবু বোধ করি সেই কথাই বলিতে যাইতেছিলেন। পঞ্চুর আর সবুর সহিল না। বলিল, বাস, আর দেখতে হয় না, ধরো। দুজনে আবার তেমনি ধরাধরি করিয়া বার কতক দোলা দিয়া মৃতদেহটাকে খাদের চানকের মুখে ছুঁড়িয়া দিল। গভীর খাদের নিচে মুহূর্তের মধ্যে কোথায় যে সেটা তলাইয়া গেল কে জানে। পতনের শব্দটি পর্যন্ত কানে আসিয়া পৌঁছিল না। পঞ্চু এতক্ষণে বোধ করি পরম শান্তি লাভ করিল। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাস, কিন্তু ডাক্তার, ভারী অন্যায় তোমার। গায়ে সব জানাজানি হয়ে গেল তো? ডাক্তার নীরবে শুধু একবার তাহার মুখের পানে তাকাইলেন। চোখ দুইটা লাল। পঞ্চু সম্ভবত মদ খাইয়া আসিয়াছে। প্রত্যুত্তরে ডাক্তার একটি কথাও বলিলেন না। কোঁড়াদের ছেলেটা পঞ্চুর কাছে হাত পাতিয়া কি যেন চাহিতেছিল। পঞ্চু বলিল, আবার 2 টাকা পেয়েছিস? সে তো রত্না ভগা টেবো, ভাগ বলিয়া পঞ্চু তাহাকে এক ধমক দিতেই ছেলেটা চলিয়া যাইতেছিল। ডাক্তারবাবু নিজের পকেট হইতে একটি টাকা তাহার হাতে দিয়া বলিলেন, যা, গোলমাল করিস নে। গোলমাল? না বাবু, ছোট লোক আমরা, হই মাঠে গরু চড়াই বাবু। আনন্দে অধীর ছেলেটা তাহার কথার খেই হারাইয়া ফেলিল। ডাক্তারবাবু অন্য পথ ধরিলেন। মাইরি আর কি। পঞ্চু তাহার হাতের মুঠায় একটা টাকা গুঁজিয়া দিয়া বলিল, পঞ্চু গাঙ্গুলির দেনা পাওনা হাতে হাতে বাবা, বলিয়া সে দাঁত বাহির করিয়া হাসিতে লাগিল। টাকাটি পকেটে ফেলিয়া দিয়া ডাক্তারবাবু ঘাড় নাড়িয়া বলিলেন, যাও।
যাব আর কোথা? দিনের আলো তখন সবেমাত্র ডুবিয়া আসিতেছে। পঞ্চু এদিক ওদিক তাকাইয়া বলিল, চলো তোমার সঙ্গেই যাই। বুঝা গেল শেওড়া গাছটার তলা দিয়া এখন আর সে একা পার হইতে চায় না। ডাক্তারবাবু আগে আগে চলিতেছিলেন। পঞ্চু কেবলই তাহার গা ঘেঁষিয়া অনর্গল বকিতে বকিতে পাশে আসিয়া দাঁড়াইতেছিল। মেয়েটার চেহারা ছিল খাসা, না কি বলো ডাক্তার? কিন্তু অমনিই হয়, ওসব বজ্জাত মেয়ের শেষকালটা ঠিক অমনি মাঠে ঘাটে প্রাণটা হারায়। তাও ভাগ্যিস খবর পেলাম, নইলে আবার পুলিশের হ্যাঙ্গাম, তার চেয়ে বরং। পঞ্চু একটুখানি গর্বের হাসি হাসল, বলিল, আচ্ছা তুমি কেমন করে টের পেলে বলো তো ডাক্তার? তখন প্রায় শেষ, কি বলো? কথা টথা কইতে পারেনি তখন, কি বলো? ডাক্তারবাবু অন্য কথা পারিলেন, বলিলেন, আমি একটা রুগী দেখে এই দিক দিয়ে একটু ঘুরে যাব পঞ্চু, তুমি বাড়ি যাও। হ্যাঁ, কি এমন লাখ টাকার রুগী রাত্রিবেলা দেখতে যাবে? চলো না দাদা আর একটু, এই তো এসে গেছি, গল্প করতে করতে এই আর কতক্ষণ। ডাক্তারবাবু চলিলেন। পঞ্চু আবার বলিতে লাগিল, তা মেয়েটা যদি আমাকে আগে জানাতো, তাহলে না হয় তোমাকে বলে কয়ে গোপনে গোপনে। আর এ ব্যাপারটা কার দ্বারা হয়েছে বুঝতে পারছ? বলিয়া সে ডাক্তারের কানের কাছে মুখখানা একটুখানি আগাইয়া আনিয়া বলিল, আমার ওই ভগ্নিপতিটি তো আর কম নয়, ওই যে পরাশর, পাতলা খিটখিটে লোকটি, ওই যে চুপ করে করে থাকে আর মাঝে মাঝে 2-1 দিন আসে, ওরই কম্ম। আমি চিনি যে, আমি ওকে বহুত দিন থেকে চিনি। হাসিবেন কি কাঁদিবেন ডাক্তারবাবু কিছুই ঠিক করিতে পারিলেন না। এত বড় অপরাধ করিয়া মানুষ এমন অনর্গল মিথ্যা বলিতেও পারে? ঘরের দুয়ারে আসিয়া পৌঁছিয়াছিল। এবার সে আর একটি কথাও বলিল না। ঘরে ঢুকিয়া ডাক্তারের মুখের উপরেই সদর দরজাটা বন্ধ করিয়া দিল। আলো, আলো কই দিদি, আলো! অন্ধকারে দাঁড়াইয়া পঞ্চু চিৎকার করিতেছিল। লণ্ঠন লইয়া নয়নতারা ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইয়া আসিল। পঞ্চু, হারে সে কখন বেরিয়েছিলি? পঞ্চু ঘরে ঢুকিলে নয়নতারা বলিল, হারে কি যেন শুনছি পঞ্চু ওর নাম করে, বলছে সব ওই বাবুর বাড়ির ঝি নাকি কোথায়। আরও কি যেন সে বলিতে যাইতেছিল, পঞ্চুর হাসির চোটে সব চাপা পড়িয়া গেল। দেখ দেখি লোকের কেমন কথা, এই তো আসছি আমরা সব, সেই শুনেই গিয়েছিলাম আমি, ডাক্তারবাবু আরও 1 গাদা লোক। কোথা পাবি, তন্ন তন্ন করে খুঁজে দেখে এলাম, কোথাও এতটুকু চিহ্ন পর্যন্ত নেই। তাই হোক। মস্ত একটা নিঃশ্বাস ফেলিয়া নয়নতারা বলিল, গুজব তাহলে। মায়া কিন্তু গুজবটা অবিশ্বাস করিতে পারে নাই। সে তখন দোতলার ঘরে জানালার উপর বসিয়া বসিয়া বাহিরে অন্ধকারের দিকে একদৃষ্টে তাকাইয়া ছবির কথাই ভাবিতেছিল। ভাবিতেছিল তাহার সেই রূপের কথা। সে রূপ যে নারীর নয়, সে রূপ মায়ের, তাহা সে তখনই সন্দেহ করিয়াছিল, কিন্তু মুখে কিছু বলিতে পারে নাই। যাবার বেলা একটি প্রণাম করিয়া বলিয়া গেল, আবার ফিরি তো দেখা হবে বৌদি। গোপন করিয়াছিল ভয়ে, ভয় লজ্জা হইবারই কথা, কিন্তু দোষ তাহার এক বিন্দু নাই। অপরাধ যে কাহার তাহা সে জানে। সহসা পঞ্চুকে সেই ঘরে প্রবেশ করিতে দেখিয়া, অন্ধকারে অদ্ভুত কিছু দেখিলে মানুষ যেমন করিয়া আতঙ্কে চিৎকার করিয়া ওঠে, মায়াও তেমনি হঠাৎ অজান্তে চেঁচাইয়া উঠিল। পঞ্চুর রাগ হওয়া অস্বাভাবিক নয়,
এমনইভাবে সে তাহার দিকে আগাইয়া গেল, মনে হইল ইহার জন্য তাহাকে সে ভয়ঙ্কর কিছু শাস্তি দিবে, হয়তোবা মারিয়াই বসিবে। কিন্তু মারিল না, শাস্তিও দিল না। প্রবল বেগে মায়াকে বুকের উপর টানিয়া আনিয়া সোহাগ করিয়া সজোরে একটা চুমা খাইল মাত্র। এতক্ষণ শুনলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প নারী মেদ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।